আসসালামু আলাইকুম সুধী দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি সরাসরি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্টুডিও ক্লিনিকে। আমি ডাক্তার ইলহাম ইমাম, আবাসিক চিকিৎসক, শিশু স্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। আমার সাথে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন সহযোগী অধ্যাপক ডাক্তার বেলায়েত হোসেন ঢালী, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। স্যারকে আজকে আমাদের স্টুডিও সংলাপে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। আজকে আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে আছে শিশুদের ইদানিংকালে যে রোগ বা সমস্যাগুলি নিয়ে আপনাদের কাছে আসছে, হাসপাতালে বলুন বা আপনাদের প্রাইভেট প্র্যাকটিসে বলুন, সেগুলো নিয়ে যদি একটু আমাদের দর্শকদের কিছু বলতেন। ধন্যবাদ। এই মুহূর্তে বাংলাদেশে শিশুদের যে অসুখটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হলো হাম এবং জ্বর। আপনারা জানেন যে একটা প্যানিক অবস্থা তৈরি হয়েছে হাম নিয়ে। আজকে আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আসলে হাম ভীতিকর কোনো রোগ নয়, যে হাম একটা প্রতিরোধযোগ্য একটা রোগ। যদিও এর নিয়মিত টিকাদানের মাধ্যমে আমরা হামকে প্রতিরোধ করতে সক্ষম হয়েছিলাম, যে কোনো একটা কারণে হয়তো টিকা ঠিকমতো পায়নি বিগত 1-2 বছর ধরে, যেটা আমরা শুনে আসছি যে টিকার স্বল্পতা ছিল বা সময় মতো টিকা দেওয়া হয়নি, যে কারণে হামের প্রাদুর্ভাবটা আবার দেখা দিয়েছে। তো যেহেতু হাম একটা ছোঁয়াচে রোগ এবং আপনারা জানেন যে কিছুদিন আগে ঈদ উল ফিতর উদযাপনের কারণে সারা দেশের মানুষ দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিজেদের বাড়িতে পরিবার পরিজনের সাথে ঈদ করার জন্য বাড়িতে গিয়েছে। এবং আমার মনে হয় যে, কারণ যেহেতু এটা খুবই ছোঁয়াচে রোগ, একটা বাচ্চার যদি হাম হয়ে থাকে, একটা বাচ্চা যদি চট্টগ্রামে থাকে, সে যদি নোয়াখালী গিয়ে থাকে হাম নিয়ে, তাহলে ওই বাচ্চাটার মাধ্যমে নোয়াখালীতে এই হামটার বিস্তার লাভ করেছে। ঠিক এমনিভাবে সারা বাংলাদেশে এই 2-1টা বাচ্চা এফেক্টেড হওয়ার কারণে সারা বাংলাদেশে হাম রোগটা ছড়িয়ে পড়েছে। এবং হঠাৎ করে যেহেতু এই রোগটার প্রাদুর্ভাব দেখা দিয়েছে, আমার মনে হচ্ছে যে এটা নিয়ে একটা মানুষের মনে একটা আতঙ্ক তৈরি হয়েছে এবং বিভিন্ন মিডিয়ায় পত্রিকায়ও এই বিষয়টা নিয়ে বেশি হাইলাইট হওয়ার কারণে মানুষের মধ্যে আসলে আতঙ্কটা আরও বেশি ছড়িয়ে পড়েছে। তা আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে হাম একটা প্রতিরোধযোগ্য রোগ এবং হামের কিন্তু কমপ্লিকেশান খুবই কম, জটিলতা খুবই কম। এবং যদিও কয়েকটা রুগী বলা হচ্ছে যে হামের উপসর্গ নিয়ে নিউমোনিয়ার কারণে মারা গিয়েছে, তারপরেও এগুলো কিন্তু কনফার্ম কেস না। কারণ এগুলো যদি আমরা ডায়াগনোসিস করে কনফার্ম হতে না পারি, তাহলে আমরা বলতে পারবো না যে হামজনিত নিউমোনিয়ার কারণেই বাচ্চাগুলি মারা গিয়েছে। তারপরেও আমি মনে করি যে বাংলাদেশে বর্তমানে যেভাবে হামের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে, এই প্রাদুর্ভাব থেকে আমরা কিভাবে এইটা যাতে আর না ছড়ায়, এটা আপনারা জানেন যে আগামীকাল থেকে বাংলাদেশ সরকার 30টা উপজেলায় হামের টিকা দেওয়ার জন্য অলরেডি কার্যক্রম ঘোষণা করেছে। পর্যায়ক্রমে সারা বাংলাদেশের প্রত্যেকটা শিশুকে 10 বছর পর্যন্ত, 6 মাস থেকে শুরু করে 10 বছর পর্যন্ত প্রত্যেকটা শিশুকে পুনরায় আবার হামের টিকার আওতায় আনা হবে। এবং আমি মনে করি যে এই ভ্যাকসিনেশনের মাধ্যমেই বর্তমানে হামের যে প্রাদুর্ভাব, সেই প্রাদুর্ভাব থেকে আমরা সবাই রেহাই পাবো। স্যার, আসলে জনমনে যেটা আতঙ্ক, সেই বিষয়টা আরেকটু ক্ল্যারিফাই করার জন্য আপনি যদি একটু বুঝিয়ে বলতেন যে আসলে হামটা কি আর নিউমোনিয়াটা কি, এই দুটো কিভাবে একসাথে যোগসূত্র স্থাপন করছে? ধন্যবাদ। যে হাম হলো একটা ভাইরাস গঠিত রোগ, যেটা ভাইরাস দিয়ে ছড়ায়। আর হামের উপসর্গ আপনারা জানেন যে প্রথমে বাচ্চা জ্বর নিয়ে আসে, আমরা 3C বলি, কাফ, কোরাইজা এবং কনজাংটিভাইটিস। কাশি নিয়ে আসে, বাচ্চা সর্দি কাশি থাকবে, আর তারপরে চোখে প্রদাহ হতে পারে, চোখ লাল হতে পারে, সাথে জ্বর আসতে পারে। এবং জ্বর আসার 2-4 দিনের মধ্যে গায়ে র্যাশ আসবে, পেপুলার র্যাশ। এবং এই র্যাশের কিন্তু অনেকগুলি কারণ থাকে। এবং শুধু যে জ্বর এবং র্যাশ থাকলেই যে হাম, সেটা না, কিন্তু চিকেন পক্সও কিন্তু র্যাশ হয়। আপনারা জানেন যে কিছুদিন আগে ডেঙ্গু নিয়ে অনেক একটা আতঙ্ক তৈরি হয়েছিল। সেই ডেঙ্গু জ্বরও কিন্তু জ্বরের সাথে র্যাশ নিয়ে আসে। ইভেন টাইফয়েড জ্বর, আরও কিছু ভাইরাস রোগ আছে, যেমন রুবেলাও আপনার জ্বরের সাথে আপনার র্যাশ নিয়ে প্রেজেন্ট করতে পারে। তাহলে শুধুমাত্র জ্বর এবং র্যাশ হলেই যে হাম, সেটা আমরা কনফার্ম বলতে পারবো না। তাহলে
এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। আমি বলবো যে যদি হাম একটা বাচ্চার যদি হাম হয়ে, আমি ধরে নিই হাম হলে তাহলে তার কি করণীয়? সেটা হলো, হাম হলে যদি তার জ্বর থাকে আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট দেবো। যদি বাচ্চার সর্দি কাশি থাকে আমরা অ্যান্টিহিস্টামিন দিতে পারি। আর বাচ্চার যদি জ্বর থাকে তাহলে জ্বর কমানোর জন্য আমরা প্যারাসিটামল দেবো। আর বাচ্চাকে ইমিউনিটি বাড়ানোর জন্য আমরা বলে থাকি যে এই মুহূর্তে যদি আমরা জিঙ্ক প্রেসক্রাইব করে থাকি, যে জিঙ্ক আপনারা জানেন ইমিউনিটিকে বুস্ট আপ করে। আর যদি প্রয়োজন হয় ভিটামিন এর যদি স্বল্পতা থেকে থাকে সেই ক্ষেত্রে আমরা ভিটামিন এটা দেই। এটা হলো হামের ঘরের চিকিৎসা। এবং হাম হলেই বাচ্চাকে দৌড়িয়ে নিয়ে আমি যদি হাসপাতালে চলে যাই, বিভিন্ন ক্লিনিকে চলে যাই, তাহলে কি হবে? যদি বাচ্চাটা হাম হয়ে থাকে ও আরও 10টা বাচ্চাকে 50টা বাচ্চাকে হাম ছড়াই দিবে। সেই জন্য আতঙ্কিত না হয়ে হাম হলে আপনারা ঘরে বসে চিকিৎসা দিবেন এবং প্রয়োজনে আপনার পরিচিত যে ডাক্তার সাহেব আছে ডাক্তার সাহেবের সাথে ওভার টেলিফোনে কিংবা আপনার পরিবারের যদি কোনো ডাক্তার থাকে বা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র যদি থাকে সেখানে আপনি বাচ্চাকে নিয়ে যেতে পারেন। এবার আসে নিউমোনিয়া। যে নিউমোনিয়াটা হয় হলো আসলে হামের একটা কমপ্লিকেশন। হামের অনেকগুলো কমপ্লিকেশন হয়, জটিলতা, যেটা যেমন এর মধ্যে একটা কমন জটিলতা হলো নিউমোনিয়া। সেখানে বাচ্চা কী হবে? প্রচণ্ড জ্বর থাকবে, বাচ্চার শ্বাসকষ্ট হবে, বাচ্চার নিঃশ্বাস নিতে কষ্ট হবে, তারপরে বাচ্চার অক্সিজেনের স্বল্পতা হবে। ওইসব ক্ষেত্রে শুধুমাত্র আমরা বাচ্চাকে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য আমরা পরামর্শ দিই। তাছাড়া যদি নিউমোনিয়া না হয়, শুধু জ্বর সর্দি কাশি মানেই নিউমোনিয়া না, এবং এই গায়ে র্যাশ সর্দি কাশি, আমরা হাসপাতালে দৌড়াদৌড়ি ছুটাছুটি করার কোনো প্রয়োজন নাই। এটাই হলো। আর আরেকটা কমপ্লিকেশন হয় সেটা হলো যে ডায়রিয়া। হ্যাঁ, যে হামের সাথে একটা কমপ্লিকেশন যে ডায়রিয়া হতে পারে। যদি বাচ্চার সাধারণ ডায়রিয়া হয় তাহলে আমরা শুধু ওরসালাইন খাওয়াবো। আর যদি ডিহাইড্রেশন থাকে সেই ক্ষেত্রে বাচ্চাকে হাসপাতালে ভর্তি করে স্যালাইন দেওয়ার প্রয়োজন হতে পারে। স্যার ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক ফোনে আছেন, আমরা একটু ওনার ফোনটা নিই। জি দর্শক, আপনার নাম এবং ঠিকানা এবং আপনার বাচ্চার বয়স উল্লেখ করে আমাদেরকে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার আমি নামটি বলুন। নোয়াখালী থেকে বলছি। আমার ভাগিনার বয়স হচ্ছে 2 বছর 6 মাস। ওর আজকে 2 দিন ধরে একটু একটু জ্বর আসে, আবার চলে যায়, আর সর্দিও আছে, একটু একটু কাশিও আছে একটু একটু। এখন আমরা কি এটাকে হামের সিমটম মনে করব, নাকি আমাদের টেস্ট করানো উচিত, বা আমাদের কি করা উচিত? জি, ধন্যবাদ দর্শক। গায়ে কোনো র্যাশ বা ফুসকুড়ি না থেকে থাকে তাহলে আমরা এটাকে প্রাথমিকভাবে হাম ধরবো না। ঠিক আছে, আমরা ধরে নেব যে এটা যে কোনো অন্য কোনো ভাইরাস ডিজিজ হতে পারে, অ্যাকিউট ভাইরাল ইলনেস আমরা যেটা বলি। সেই ক্ষেত্রে আপনি বাচ্চাকে শুধুমাত্র প্যারাসিটামল খাওয়াবেন, এবং যদি বেশি সর্দি থাকে বা কাশি থাকে সেই ক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ দিতে পারেন। তাহলে দর্শক, আশা করি আপনার উত্তরটি আপনি পেয়েছেন। আসলে যে কোনো ধরনের ভাইরাসজনিত জ্বর বা অসুখেই এরকম সর্দি কাশি জ্বর, ইভেন গায়ে লালচে দানাও দেখা যেতে পারে। হাম কিনা সেটা জানার জন্য অবশ্যই আপনার বাচ্চার শরীরে জ্বরের সাথে একই সাথে ছোট ছোট লাল লাল ফুসকুড়ি দানার মতন দেখা যাবে। এরপরও আপনার যদি সন্দেহ থেকে থাকে আপনি অবশ্যই নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা একজন MBBS ডাক্তারের পরামর্শ নেবেন। স্যার, আমরা আবার আমাদের আলোচনায় ফিরে যাচ্ছি। আমরা হাম এবং নিউমোনিয়া নিয়ে জানলাম। এবার আমরা একটু জানতে চাচ্ছি, যেটাতে আপনারা বারবার বলছেন ভিটামিন A ক্যাপসুলটার কথা, তো কেন এটার এত প্রয়োজনীয়তা দেখা দিল? চোখের কোনো সমস্যা বা কি ধরনের সমস্যা হতে পারে স্যার? আসলে আমি আগে যে কথাটা বলছিলাম যে হামের সাথে কনজাংটিভাইটিস, এটা একটা উপসর্গ মাত্র। কিন্তু হাম যেহেতু ইমিউনোসাপ্রেসিভ একটা ডিজিজ, একটা বাচ্চা যখন হাম হবে তখন তার শরীরের ইমিউনিটি কমে যাবে। ইমিউনিটি কমে যাওয়ার সাথে সাথে সেই ক্ষেত্রে তার ভিটামিন এ এরও স্বল্পতা দেখা দিবে। তো ভিটামিন এ এর কতগুলি ডেফিসিয়েন্সির কতগুলি সাইন থাকে, যেটা হামের সাথে ওই উপসর্গটা দেখা দিতে পারে। যেমন ধরেন চোখে ঝাপসা দেখা, চোখে বাইটট স্পট আমরা বলি, যে চোখে আলসার হওয়া, হ্যাঁ, কিংবা অন্ধত্ব, বা বাচ্চা যদি রাতে দেখতে সমস্যা হয়, চোখের আলোতে দেখতে, রাতকানা আগে যেটা আমরা বলতাম, এই ধরনের কিছু ভিটামিন এ ডেফিসিয়েন্সি সিমটম আছে। এই সিমটমগুলো দেখা দিলে এবং সাথে যদি আমরা কনফার্ম হই যে এটা হাম, সেই ক্ষেত্রে বাচ্চাকে ভিটামিন এ এর সাপ্লিমেন্ট দিতে হবে। সেই সাপ্লিমেন্টটা দিতে হয় হলো যে 6 মাস বয়স পর্যন্ত একটা বাচ্চাকে 50,000 ইন্টারন্যাশনাল ইউনিট আমরা দিয়ে থাকি প্রথম ডোজ।
আর যদি কমপ্লিকেশন থাকে সেই ক্ষেত্রে এটা চিকিৎসকরা ওইটা ক্লাসিফাই করে সেক্ষেত্রে 3টা ডোজ দিতে হবে। আমরা প্রাথমিকভাবে যদি ধরে নিই যে ভিটামিন এ ডেফিসিয়েন্সি আছে, তাহলে আমরা শুধুমাত্র একটা ডোজ দেব এবং 1 বছর পর্যন্ত বাচ্চাদেরকে 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, 2 বছর পর্যন্ত বাচ্চাদেরকে 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট আমরা ভিটামিন এ দিয়ে থাকি। আর কমপ্লিকেশন থাকলে সেটা চিকিৎসকরা সেটা ক্লাসিফিকেশন করে সেই ক্ষেত্রে তাকে 3টা ডোজ দিবেন, প্রথম দিন, দ্বিতীয় দিন এবং 14 দিনের দিন আরেকটা ডোজ দিবেন। ভিটামিন এ জানলাম, হামের উপসর্গের কারণে কি ধরনের জটিলতা হতে পারে সেটাও জানলাম। এখন দর্শক মনে আরেকটি প্রশ্ন সবসময়ই উকি দিচ্ছে যে আমার একটি বাচ্চার হাম হয়েছে, তাহলে স্যার বাকি বাচ্চাগুলোকে ওনারা আসলে কিভাবে রাখবেন বা কোনো কিছু করতে হবে কিনা সেই বিষয়টা যদি আসলে আমি তো বলতেন। প্রথমেই বললাম যে হাম মিজেলস হলো একটা কন্টাজিয়াস ডিজিজ। যেহেতু ঘরে একটা বাচ্চার হলে অন্য বাচ্চার কিন্তু এটা হওয়ার সম্ভাবনাই থাকে। এখন আমি যতই বলি না কেন, 2টা বাচ্চা, একটা বাচ্চার বয়স 2 বছর আর একটা বাচ্চার বয়স 3 বছর বা 4 বছর, আমি যদি ওদেরকে বলি আইসোলেশন করে রাখবেন, আমাদের চিকিৎসক হিসেবে আমাদের উপদেশ থাকবে যে আইসোলেশন, যে আমরা কিভাবে হাম প্রতিরোধ করব। প্রথম কথা হলো যে তাকে আইসোলেশন করতে হবে। তারপরে হ্যান্ড ওয়াশ, যেটা আমরা মাস্ক ব্যবহার করি, যে যাতে হাঁচি কাশির মাধ্যমে এটা না ইয়া এদিক থেকে ওদিকে যাতে এটা ছুটাছুটি করতে না পারে একজনের কাছ থেকে আরেকজনের, যাতে এটা যেহেতু ছোঁয়াচে, তাহলে আমরা মাস্ক ব্যবহার করব, হ্যান্ড ওয়াশ করব, আর হলো আইসোলেশন। আর আরেকটা যে জিনিসটা বলি থাকি সেটা হলো তাকে পুষ্টিকর খাবার দিতে হবে, যেহেতু ওর যাতে ইমিউনিটিটা কমে না যায়। আপনি একটু আগে যে ভিটামিন এ এর কথা বলছিলেন, যে ভিটামিন এ ডেফিসিয়েন্সি না হওয়ার জন্য ভিটামিন এ সমৃদ্ধ যেসব খাবারগুলো আছে, যেমন ধরেন গাজর, মিষ্টি কুমড়া, তারপরে শাক, গ্রিন লিফি ভেজিটেবলস, পালং শাক, এই ধরনের খাবারগুলো আমরা বেশি বেশি করে খেতে দেব। আপনি জটিলতার মধ্যে বলেছেন একটি নিউমোনিয়া আর একটি চোখের সমস্যার কথা বলেছেন। আর কোনো জটিলতা, মানে অনেকে হয়তো বুঝে থাকেন বা জেনে থাকেন যে ব্রেনের কোনো ইনফেকশন বা হ্যাঁ, এই এরকম কোনো সমস্যা কি হতে ধন্যবাদ পারে আপনাকে। কিনা? যে জটিলতা, 2টা জটিলতার পাশাপাশি আমি আরেকটা জটিলতার কথা বলেছিলাম, সেটা হলো এই ডায়রিয়া। আর ব্রেনের একটা জটিলতা আসে, সেটা হলো যে একটা একিউট হয় আর একটা হলো লং লাস্টিং, অনেক পরে দেরিতে গিয়ে হয়। ব্রেনে হইলে এনকেফালাইটিস, একিউট এনকেফালাইটিস, যে মিজেলস যেহেতু ভাইরাস গঠিত রোগ, তো ভাইরাস দিয়ে হওয়ার কারণে এটা যদি ব্রেনে ও প্রদাহ করে থাকে, সেই ক্ষেত্রে ওর এনকেফালাইটিস লাইক সিমটম দেখা দিতে পারে। আমরা তাহলে এটা বুঝবো কিভাবে? সেটা হলো যে জ্বরের সাথে প্রচুর ওর জ্বর থাকবে, মাথা ব্যথা থাকতে পারে, প্রচুর বমি থাকতে পারে এবং খিঁচুনি হতে পারে এবং কোনো ক্ষেত্রে বাচ্চা অজ্ঞানও হয়ে যেতে পারে। এই ধরনের সিমটমগুলো যদি থাকে, তাহলে বাচ্চাকে অবশ্যই সাথে সাথে হাসপাতালে ভর্তি করাতে হবে। তাহলে দর্শক, আমরা জটিলতাগুলি সম্বন্ধে জানলাম। সচরাচর হামকে আমরা খুব বেশি গ্রেভ কোনো ডিজিজ হিসেবে মনে করি না, কিন্তু আপনাদের যদি জটিলতাগুলি সম্বন্ধে ধারণা থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন কখন আপনার শিশুটির হাম হলেও আপনাকে অবশ্যই স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। এরপর আমরা আসি, হাম নিয়ে আমরা অনেকক্ষণ আলোচনা করলাম। আমাদের যেটি দ্বিতীয় সর্বোচ্চ বেশি সংখ্যক রোগী হাসপাতালে আসছে অথবা আমাদের প্রাইভেট প্র্যাকটিসে আসছে, সেটি হলো নিউমোনিয়া অথবা কাশি অথবা সিম্পল সর্দি জ্বর। এটা নিয়ে আমি স্যারকে কিছু আলোকপাত করার জন্য অনুরোধ করছি। হাম নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা যে আলোচনাগুলো করলাম, এগুলোর মধ্যে কিন্তু আমরা একিউট ভাইরাল ইলনেস যে কথাটা আমি বারবার বলার চেষ্টা করেছি, যে এখন যে রোগটাকে আমরা হাম হিসাবেই ডায়াগনোসিস করে ফেলতেছি, কিংবা মিডিয়ায় বলে প্রচার করে ফেলতেছে যে জ্বর বা গায়ে র্যাশ মানেই এটা হাম। আমি আপনাদেরকে আবারও আশ্বস্ত করে বলতে চাই যে গায়ে জ্বর এবং র্যাশ মানেই হাম না। আপনারা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। আমরা যতক্ষণ পর্যন্ত পরীক্ষা করে কনফার্ম না হব, যেমন আমরা সেরোলজি টেস্ট করি, আমরা তারপরে ন্যাসোফেরেঞ্জিয়াল সোয়াব নিয়ে আমরা পরীক্ষা করি, পরীক্ষা করার পর, এবং এই পরীক্ষাগুলো কিন্তু সচরাচর আমরা ল্যাবে করি না। যেমন ডেঙ্গু টেস্ট বা কোভিড টেস্ট যেগুলো আমরা ল্যাবে করতাম, এই টেস্টগুলো কিন্তু সরকারিভাবে WHO আন্ডারে বা ICDDRB ওরা কিন্তু এই টেস্টগুলি করে থাকে। তা আমরা একটা রুগী আসার আমি যেহেতু এই ডায়াগনোসিসের বিষয়টা আগে বলিনি, আমি এটা বলে আপনার পরবর্তী প্রশ্নে যাচ্ছি, যে আমরা তাহলে কি করি,
যেই বাচ্চাটা, আমরা সব বাচ্চা যেমন হাম এবং জ্বর সাথে র্যাশ দেখা দিলেই আমরা পরীক্ষা করার কোনো প্রয়োজন নেই। কোন বাচ্চাগুলো পরীক্ষা করাবো? যেগুলোর কমপ্লিকেশন, আমরা যে কমপ্লিকেশনগুলো আলোচনা করলাম, এই কমপ্লিকেশন যদি দেখা দেয় সেই ক্ষেত্রে আমরা বাচ্চাকে হাসপাতালে ভর্তি করিয়ে আমরা তখন ডায়াগনোসিস করি যে বাচ্চাটার মিজেলস কিনা। যদি মিজেলস হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা তাহলে তাকে মিজেলস হিসেবে ট্রিট করব। আর যে কথাটা আপনি বলছিলেন যে এখন সিজন চেঞ্জের কারণে কিন্তু এখন বেশি জ্বর হচ্ছে। আমরা আমাদের চেম্বারে প্রতিনিয়ত কিন্তু এখন সব রুগী আসতেছে মূলত হইল জ্বর নিয়ে, জ্বর, সর্দি, কাশি এবং সাথে পাতলা পায়খানা। তাহলে 3 ধরনের ডিজিজ এখন বেশি আসতেছে, একুট ফেব্রাইল ইলনেস, ARI, একুট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন আমরা বলি, আর একটা একুট ওয়াটারি ডায়রিয়া, এবং সাথে কিন্তু কনজাংটিভাইটিস নিয়ে আসতেছে, চিকেন পক্স আসতেছে। আপনি দেখবেন যে এখন কিন্তু অনেকগুলো চিকেন পক্স আমরা প্রতিদিনের চেম্বারে আমরা আমাদের প্র্যাকটিসে চিকেন পক্স পাচ্ছি। আর হলো যে সবগুলোর মূলে একটাই কথা, সেটা হলো যে আমরা জ্বর হলেই 103, 4, 5 জ্বর হোক, জ্বর হলে আমরা জ্বর কমানোর জন্য আমি যে কথাগুলো আগেও বললাম এখনও বলছি, প্যারাসিটামল দিবেন, প্রয়োজনে আপনারা সাপোজিটরি ব্যবহার করবেন এবং শরীর স্পঞ্জ করে দিবেন, বাতাস দিবেন, তাহলে টেম্পারেচার কমে যাবে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। দয়া করে অ্যান্টিবায়োটিক খাওয়াবেন না। আমাদের আসলে সমস্যা পড়ে যায় কি প্রতিদিনের প্র্যাকটিসে, যে বাচ্চা সকালে জ্বর, বিকালে অ্যান্টিবায়োটিক শুরু করে দেয়, এবং অ্যান্টিবায়োটিক, দুঃখজনক হলো সত্য, অ্যান্টিবায়োটিকটা কে দেয়? ফার্মেসির একজন কোয়াক, যে ওষুধ সম্পর্কে কোনো ধারণাই নাই। তা আমি দর্শকদেরকে আপনাদেরকে বলবো যে আপনারা প্লিজ জ্বর হলে আতঙ্কিত হবেন না, অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক খাওয়াবেন না। এখন অ্যান্টিবায়োটিক এমন একটা ওষুধ যেটা হলো অস্ত্র। আমরা বলবো যে এই অস্ত্র যদি আমি সামান্য মশা মারতে কামান দাগানো, যেটা আমরা বলি, একটা প্রবাদ আছে। এখন আমি যদি ভাইরাস জ্বরে তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে দেই, বা দামি অ্যান্টিবায়োটিক, আমি 4th জেনারেশনের 3rd জেনারেশনের অ্যান্টিবায়োটিক দিয়ে দেই, তাহলে কি হবে? একটা সময় আসবে বাচ্চার যখন অ্যান্টেরিক ফিভার হবে, ধরেন টাইফয়েড হবে, কমপ্লিকেশন হবে, তখন তার যেই ওষুধগুলা তার টাইফয়েড জ্বরে কাজ করতো, কিংবা ডিসেন্ট্রিতে কাজ করতো, কিংবা নিউমোনিয়াতে কাজ করতো, তখন কিন্তু এই কনভেনশনাল যে অ্যান্টিবায়োটিকগুলো কিন্তু কাজ করবে না। তখন তাকে হসপিটালে ভর্তি করে তাকে দীর্ঘদিন মেয়াদি চিকিৎসা দিতে হবে। এই জন্য আপনারা আতঙ্কিত না হয়ে অ্যান্টিবায়োটিক না খাওয়ানোর আমি পরামর্শ দেব, এবং আপনারা সিমটোমেটিক চিকিৎসা করবেন। যে অসুখই হোক সিমটোমেটিক চিকিৎসা করবেন। জ্বর যদি 4 দিন 5 দিন বেশি থাকে, সেই ক্ষেত্রে আপনারা পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখব যে এই জ্বরটা কি টাইফয়েড জ্বর নাকি নিউমোনিয়া কিনা। কাশি থাকলে আমরা এক্সরে করে দেখব নিউমোনিয়া আছে কিনা, কিংবা যদি ওর প্রস্রাবজনিত কোনো সমস্যা থাকে প্রস্রাবে পরীক্ষা করে দেখব তার প্রস্রাবে ইনফেকশন আছে কিনা, বা আদার যে কোনো ডায়াগনোসিস যেগুলো আসবে, বিশেষজ্ঞ চিকিৎসক যেটা মনে করে ওনার পরীক্ষা নিরীক্ষা দিবেন, সেই অনুযায়ী আমরা চিকিৎসা দেব। আমরা অহেতুক অ্যান্টিবায়োটিকটা দেব না। এটা আমার দর্শকদের কাছে এটা আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা প্লিজ বাচ্চাকে অসুখ হলেই দৌড়ে দোকানে চলে যান। ডায়রিয়া হলো বাইরে ওয়াটারি ডায়রিয়া, ভাইরাস ডায়রিয়া, কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নাই। ভাইরাল ফিভার, কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নাই। অথচ আপনারা কি করছেন? সকালে একটা অ্যান্টিবায়োটিক দিলেন, বিকালে আবার কি করলেন? আরেক ডাক্তারের কাছে যান, উনি আবার কি করলো? আরেকটা অ্যান্টিবায়োটিক দিচ্ছে। এবং আমাদের খুব খারাপ লাগে যে এই বাচ্চাগুলোকে যে আপনারা এক একটা আমাদের টেবিলের সামনে এনে 3-4টা অ্যান্টিবায়োটিক এনে প্রেসক্রিপশনগুলো সহ এনে যখন রাখে, আমি নিজে চিন্তায় পড়ে যাই যে আমি এরপরে কি দেব। এই জন্য আপনারা জানেন যে অ্যান্টিবায়োটিকের যে বিষয়টা, যে অ্যান্টিবায়োটিক যে কোনো একটা অ্যান্টিবায়োটিক দিলে প্রপার ডোজে দিতে হবে এবং তার ডিউরেশনটা ঠিক রাখতে হবে, না হলে কি হবে? তার কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করবে, এবং একবার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করলে পরবর্তীতে কিন্তু ওই অ্যান্টিবায়োটিক এই বাচ্চার শরীরে আর কাজ করবে না। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, দর্শক আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটু খোলাসা করে আপনাদের বলতে চাই। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলতে আমরা বুঝি জীবাণুটির অ্যান্টিবায়োটিকের প্রতি প্রতিরোধ ক্ষমতা। আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি জীবাণুটিকে ধ্বংসের জন্য, কিন্তু যখন আপনি অযাচিত একটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন এবং কোনো রকমের ডকুমেন্টেশন ছাড়া, ডকুমেন্টেশন বলতে আমরা বুঝি আপনি যে টেস্টগুলো করান সেই টেস্টগুলোতে স্পষ্টভাবে উল্লেখ থাকবে যে একটি রোগীর কী ধরনের অসুখ হয়েছে এবং সেই অসুখটিতে অ্যান্টিবায়োটিক কাজ করবে কি না। এখন এই ধরনের ডকুমেন্টেশন ছাড়াই আপনারা যখন যত্রতত্র নিকটস্থ ফার্মেসি থেকে দামি কম দামি যে কোনো ধরনেরই হোক অ্যান্টিবায়োটিক যখন আপনার অথবা আপনার শিশুর শরীরে প্রয়োগ করবেন, তারপরে গিয়ে
যে জীবাণুটি আপনার শিশুর শরীরে ছিল না, সেই জীবাণুটি কিন্তু এখন আপনার শিশুর শরীরে প্রকোপ করার সুযোগ পেয়ে গেল, কারণ আপনি আপনার বাচ্চাটির রোগ প্রতিরোধ ক্ষমতায় কষ্ট দিয়েছেন অথবা হ্যাম্পার করেছেন। তাহলে স্যার যেটা বলতে চাইলেন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, জীবাণুটি অ্যান্টিবায়োটিকের প্রতি ওর যে প্রতিরোধ ক্ষমতা আছে সেটা সে ধ্বংস করে দেয় এবং জীবাণুটি খুব সহজেই আপনার বা আপনার শিশুর শরীরে ঢুকে গিয়ে অসুখ অথবা অসুবিধার সৃষ্টি করে। তাই আমরা এ ব্যাপারে সচেতন হব। কোনো ডকুমেন্টেশন অথবা টেস্ট রিপোর্ট ছাড়া অথবা কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করব না। স্যার, আমরা তাহলে এর পরের আরেকটি খুব জটিল অথবা সহজ বিষয় বলা যায়, আপনি বারবার উল্লেখ করছেন, ডায়রিয়া। ডায়রিয়া হলে স্যার ঘরে একটি শিশুর কিভাবে যত্ন নেওয়া যায়, এটি যদি একটু দর্শকদের বলতেন। ধন্যবাদ। দুই ধরনের ডায়রিয়া আমি আপনাদের নিয়ে আলোচনা করি। একটা হলো যে ব্যাসিলারি ডিসেন্ট্রি, আর একটা এটাও ডায়রিয়া, যেটা আমরা আমাশয় বলি, বাংলায় বলি হলো রক্ত আমাশয় কিংবা আমাশয়, যেটাই বলি না কেন। আর একটা হলো ডায়রিয়া, একুট ওয়াটারি ডায়রিয়া, যেটা হয় হলো মূলত ভাইরাস দিয়ে। তো যে ডায়রিয়া নিয়েই আসুক, আসলে আমরা প্রাথমিকভাবে আমরা অ্যাসেস করি বাচ্চাটার ডিহাইড্রেশন আছে কিনা। আর আমরা ডায়রিয়া কখন বলবো? একটা বাচ্চা দিনে 10 বার পায়খানা হচ্ছে, তাহলে 10 বার পায়খানা হলেও আমরা ডায়রিয়া বলবো না। আবার একটা বাচ্চা দিনে 3 বার পায়খানা হচ্ছে, সেটাকেও আমরা ডায়রিয়া বলি। কেন? কারণ এটা বলা হয়েছে যে যে কন্টেনারে বাচ্চাটা পায়খানা করবে, আপনি যদি ত্রিভুজাকৃতি একটা প্যানের মধ্যে বাচ্চাকে পায়খানা করতে দেন, সে ওই পায়খানাটা যদি ত্রিভুজের আকার ধারণ করে, কিংবা সেটা যদি গোলাকার প্যানের মধ্যে যদি দেন, গোলাকার আকার যদি ধারণ করে, যতটুকু আকার ধারণ করলে তখনই আমরা ধরে নেব যে, কারণ এটা শেপটা হলো যেটা লিকুইড শেপ না হইলে কখনোই কিন্তু গোলাকার, ত্রিভুজাকার বা চতুর্থভুজ এই আকারটা কিন্তু ধারণ করবে না। তাহলে যেই পায়খানাটা আপনার ওই প্যানের মধ্যে ওই প্যানের আকার ধারণ করবে, সেটাই ডায়রিয়া। এবং এটা দিনে 3 বার অথবা তার বেশি যদি হয়, তাহলে সেটা ডায়রিয়া বলবো। আবার অনেক বাচ্চার ম্যালঅ্যাবজর্পশন হয়, কোনো কিছু খাওয়া হজম হয় না, সে দিনে 7-8 বার পায়খানা হচ্ছে, কিন্তু আমি যেই কথাটা বললাম যে আকার ধারণ করাটা, এটা যদি না করে, তাকে আমরা একুট ওয়াটারি ডায়রিয়া বলবো না। তাহলে একটা বাচ্চা যদি একুট ওয়াটারি ডায়রিয়া নিয়ে আসে, আমরা চিন্তা করব যে এই ডায়রিয়াটা কি ধরনের ডায়রিয়া। এটা কি ভাইরাস ডায়রিয়া, নাকি আমি ওই যে ব্যাসিলারি ডায়রিয়া বললাম, ব্যাসিলারি ডায়রিয়াটার এটা কি? এটার মধ্যে যদি আমরা প্রশ্ন করব যে বাচ্চার পায়খানাটা কি একদম সাদা পানির মতো, নাকি রক্ত আছে, নাকি মিউকাস আছে। যদি রক্ত থাকে, মিউকাস থাকে, সেক্ষেত্রে আমরা তাকে ব্যাসিলারি ডায়রিয়া কথা বলবো। আর যদি বাচ্চাটা শুধুমাত্র একদম পানির মতো পায়খানা হচ্ছে, কিংবা চাল দেওয়া পানির মতো পায়খানা হচ্ছে, সেটা হলো একুট ওয়াটারি ডায়রিয়া। এবং একুট ওয়াটারি ডায়রিয়া মূলত হলো রোটাভাইরাস, আমরা বলি ভাইরাসগুলি রোটাভাইরাস, যেটা আসলে শীতের শুরুতে বা শীতকালে এইটা প্রকোপ বেশি দেখা দেয়। আর এখন গরমে কিছু ডায়রিয়া হবে, সেটা হলো ফুড পয়জনিংয়ের মতো। যেমন এই গরমে আমরা কি করি, প্রচুর বাহিরের খাবার, বাহিরের পানি খাই গরমে পিপাসার কারণে। দেখা যাবে যে ওই পানিটার মধ্যে বিভিন্ন জীবাণু, কলেরা জীবাণু থেকে শুরু করে টাইফয়েডের জীবাণু, বিভিন্ন জীবাণু থাকে। ওই পানিটা যদি আমরা খাই, সেক্ষেত্রেও কিন্তু ডায়রিয়া হতে পারে। তাহলে আমরা একটা ডায়রিয়া হলে আমরা প্রথমে আগে চিন্তা করবো যে এই পায়খানাটার ধরন কীরকম, কয়বার পায়খানা হচ্ছে, পায়খানার সাথে বমি আছে কিনা, ডিহাইড্রেশন আছে কিনা। আমরা যে 3 ধরনের ডিহাইড্রেশনের আমরা 3টা ক্লাসিফিকেশন করি: নো সাইন অফ ডিহাইড্রেশন, সাম ডিহাইড্রেশন, সিভিয়ার ডিহাইড্রেশন। যদি কোনো ডিহাইড্রেশন না থাকে, বাচ্চাকে অ্যাজ ইউজুয়াল আমরা ঘরে যেসব খাবারগুলা খেত, ওই খাবারগুলাই খেতে বলি। যদি সাম ডিহাইড্রেশন থাকে, ওর স্যালাইন খেতে বলি। আমরা এইভাবে বডি ওয়েট হিসাব করে কিংবা ওজন হিসাব করে আমরা বলে দিই। এটা দর্শকের জন্য মনে রাখা কঠিন হয়ে যাবে। যাক, একটা ডাক্তার বলে দিবেন যে বারবার 10 থেকে 20 চা চামচ পরিমাণ ওর স্যালাইন খাওয়াবেন। চা চামচ মিনস এটা টেবিল চা চামচ, এটা কিন্তু আবার তরকারির চামচ যেন না হয়। তার কারণ আমি একটা বাচ্চার ডিহাইড্রেশন প্রিভেন্ট করার জন্য আমি কতটুকু পানি খাওয়াবো, সেটাও কিন্তু আমার নির্ধারণ করা আছে। যদি ধরেন 2 বছরের নিচে বাচ্চা হয়, তাহলে 10 থেকে 20 চা চামচ পরিমাণ খাওয়াবো। আর যদি 2 বছরের উপরে বাচ্চা হয়, সেক্ষেত্রে 20 থেকে 40 চা চামচ, কিংবা কাপের হিসাবে আধা কাপ থেকে 1 কাপ পরিমাণ দেব। এবং এটা চামচ দিয়ে খাবো। তাহলে গ্লাসে করে খাওয়াবো না কেন? গ্লাসে করে খাওয়ালে কি হবে, হয় বেশি খাওয়া হয়ে যাবে, অথবা কম খাবে, অথবা তার বমি শুরু হবে। কারণ ডায়রিয়ার সাথে কিন্তু যে বাচ্চাটার ডায়রিয়া মানে মিনস এটা পেটে ইনফেকশন,
হ্যাঁ, অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস। তাহলে যখন একটা পেটে ইনফেকশন হয় তখন তার সাথে কিন্তু বমি হয়। এই জন্য আমরা বারবার বলি যে চামচ দিয়ে বারবার ওরসালাইনটা খাওয়াবেন যাতে তার বমিটা না হয়। ওইটার সুবিধার্থে আমরা চামচ দিয়ে খাওয়াতে বলি। এটা গেল। আর যদি ডিহাইড্রেশন থাকে, সিভিয়ার ডিহাইড্রেশন, সেক্ষেত্রে বাচ্চাকে হসপিটালাইজ করে আমাদের আইবি ফ্লুইড দিতে হবে, কলেরা স্যালাইন যেটা, ওইটা দিই। এবং এখন মা কিভাবে বুঝবে, যে 2-4টা কথা আমি বলে দেই যে আপনারা কিভাবে বুঝবেন যে সিভিয়ার ডিহাইড্রেশন। একটা বাচ্চা যদি ধরেন খুব নেতিয়ে পড়ে, একটু আগে প্লেফুল ছিল, বাচ্চা সামনে যা পেতো সব নিয়ে খেয়ে ফেলতো, পুরা গ্লাস দিলে গ্লাস টেনে পানি খেয়ে ফেলতেছে, বাচ্চাটা ইরিটেবল হয়ে যাবে, তখন ধরে নিতে হবে যে বাচ্চা ডিহাইড্রেশন। যখনই ডিহাইড্রেশন হয় ব্রেনে তার ফ্লুইড কমে যাবে, তখন বাচ্চাটা ইরিটেট হয়ে যাবে, তার স্কিনটা এটাকে কি বলে, স্কিনটা ইলাস্টিক হয়ে যাবে, মানে আর হলো চোখ ডেবে যাবে, ঠোঁট শুকিয়ে যাবে, কতগুলো কমন। আর যদি যেসব বাচ্চার অ্যান্টেরিয়র ফ্রন্টাল মাথার দুগদুগি, যেটা আমাদের দেশের মানুষ বুঝে সহজে বোঝার জন্য, ও দুবদুবি, এটা দেখবেন যে নিচের দিকে ডেবে যাবে, বাচ্চা প্রস্রাবের পরিমাণ কমে যাবে। যদি এরকম হয় তাহলে ধরে নিতে হবে যে বাচ্চার সাম ডিহাইড্রেশন আছে। আর যদি বাচ্চা একদম নেতিয়ে পড়ে, যে বাচ্চা মুখে খাবার দিলেও খেতে পারতেছে না, প্রস্রাবের পরিমাণ একদম কমে গেছে, তারপরে যদি আমি পালস রেকর্ড করার চেষ্টা করি হয়তো পালসও পাবো না, সেই ক্ষেত্রে দেখা যাবে যে বাচ্চা সিভিয়ার ডিহাইড্রেশন, ইভেন শক নিয়েও চলে যেতে পারে, শকে চলে যেতে পারে। ওই ক্ষেত্রে আপনারা বাচ্চাকে খুব দ্রুত হসপিটালে ভর্তি করাইতে হবে। স্যার, এখানে আরেকটি প্রশ্ন থাকে সবসময়ই দর্শকদের বা বাচ্চার অভিভাবকদের, যে এই যে খাবার স্যালাইন, সেটা একজন অ্যাডাল্ট মানুষের জন্য যেভাবে বানানো হয়, একটি বাচ্চার জন্য কি একইভাবেই বানানো, বা কিভাবে আসলে ওনারা খাওয়াবেন? সবার জন্যই ওরসালাইন বানানোর নিয়মের পদ্ধতি সবার জন্য এক। আমরা এটা বলি যে কিভাবে আপনি একটা বাচ্চাকে ওরসালাইন বানাবেন, এটা গ্রামের মায়েদের জন্য আমরা একটা সহজ পদ্ধতি আছে। এখন কিন্তু অনেক আগের দিনে ওই বাটিতে মেজার করতে হতো, এখন তার মেজার করা লাগে না, এখন মিনারেল ওয়াটারের বোতল আছে। আমরা বাজারে যেটা 1/2 লিটার মিনারেল ওয়াটার, 500 ml 1/2 লিটারের মিনারেল ওয়াটারের বোতল, ওই বোতলটার মধ্যে 1 প্যাকেট ওরসালাইন, যেটা ওইটা গুলে তারপরে খাওয়াইতে হবে। এটা কোনোভাবেই কিন্তু আপনি যদি মনে করেন যে আমি অল্প খাওয়াবো, অর্ধেক বোতলের মধ্যে দেব, বা আমি তাড়াতাড়ি সুস্থ করে ফেলবো, অর্ধেক বোতলের মধ্যে পুরা স্যালাইন গুলে ফেললেন, কিংবা ধরেন 1 লিটার পানির বোতলের মধ্যে 1 প্যাকেট স্যালাইন গুললেন, সেই ক্ষেত্রে দুইটাই কিন্তু ক্ষতিকর, এটা করা যাবে না, এটা করা যাবে না। আরেকটা কথা হলো স্যার, ডায়রিয়াতে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অ্যান্টিবায়োটিকের ব্যবহার হচ্ছে, এটা কতটুকু যুক্তিযুক্ত? আবারও একই কথা, যে আমি বললাম যে বাচ্চাদের অসুখ হলে বাবা মারা আসলে ধৈর্যহারা হয়ে পড়ে, ওই সুযোগটা অনেকেই নেই আমরা। হ্যাঁ, ডাক্তাররাও অনেকে নেয়, দোকানদাররাও নেয়, কারণ আপনারা জানেন যে আমাদের দেশে যেসব ওষুধের দোকানগুলি, ওরা কিন্তু বেশিরভাগই 95% কিন্তু ফার্মাসিস্ট না, এবং ওরা কিন্তু ওই বিজনেস করার জন্য বসে, ওরা কিন্তু ওই আপনার জন্য আমার জন্য বসে থাকে। আমরা ওদের দোকানে যাই, ভাই আমার বাচ্চাটা তো পাতলা পায়খানা শুরু হয়েছে, উনি দিবে 2টা অ্যান্টিবায়োটিক, একসাথে 2টা দিয়ে দিবে, কারণ ওই অ্যান্টিবায়োটিক বিক্রি না করলে ওর দোকান চলবে কীভাবে। এই জন্য এইটা না করে যেটা করতে হবে যে আমরা ধৈর্য ধরতে হবে। বাপমারা আমরা যদি ধৈর্য ধরি, এই যে প্রোগ্রামগুলো, আমি যে বিটিভিকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে যারা এই কথাগুলো শুনছেন, তারা, আমি মনে করি যে আজকের পর থেকে আপনারা সচেতন হবেন যে আপনার বাচ্চাকে অ্যান্টিবায়োটিক ব্যবহারের দিক থেকে, কিংবা জ্বরের জন্য, কিংবা কাশির জন্য, কিংবা ডায়রিয়ার জন্য অ্যাটলিস্ট আপনারা অ্যান্টিবায়োটিক খাওয়াবেন না। আমি মনে করি যে আজকে আমাদের এই আলোচনা শোনার পরে, তাহলে যদি ডায়রিয়া হয় আমরা শুধুমাত্র তাকে ওরসালাইন দেব। ওরসালাইনের পাশাপাশি যেটা জিঙ্ক, আমরা একটু আগেও আলোচনা করেছি জিঙ্ক নিয়ে, সেই জিঙ্ক সিরাপটা আমরা ওরসালাইনের পাশাপাশি দিব। সবচেয়ে বড় কথা হলো যে বাচ্চার খাবার, আমরা যে খাবারটা খাওয়াতাম সেই খাবারটার উপরেই কিন্তু তাকে জোর দিতে হবে। যদি 6 মাসের নিচে বাচ্চা হয় তাহলে তাকে শুধুমাত্র বকর দুধ খাওয়াবো, বকর দুধের পাশাপাশি অন্য কিছু দেওয়া যাবে না। 6 মাস থেকে শুরু করে 2 বছর বয়স পর্যন্ত বাচ্চাকে বকর দুধের পাশাপাশি পরিবারের অন্যান্য স্বাভাবিক খাবার, আপনি যে ফর্মেই খাওয়ান, পায়েস করে খাওয়ান, খিচুড়ি করে খাওয়ান, ডাইরেক্ট খাওয়ান, কিংবা পরিবারের স্বাভাবিক খাবারগুলো খেতে দিবেন। আর পাশাপাশি বিভিন্ন ফ্রুটস, যেই ফ্রুটসগুলো নরম, ওগুলি আপনারা চটলায়ে বাচ্চাকে বারবার খেতে দিতে পারেন।
এটাই হলো আমার ডায়রিয়া রোগীর জন্য পরামর্শ। আরেকটা পরামর্শ হলো যে বাচ্চাকে খাওয়ানোর আগে দয়া করে আপনারা হ্যান্ড ওয়াশ, এটা কিন্তু মাস্ট। দেখা যায় যে আমাদের অধিকাংশ মায়েরা চাকরিজীবী, তারা ওই নানির হাতে দিয়ে যায় কিংবা কাজের বুয়ার হাতে দিয়ে যায় খাওয়ানোর জন্য, তারা কিন্তু ওই হাইজিনটা মেনটেন করে না। ওইটা কিন্তু হাইজিনটা মেনটেন করতে হবে। এবং আমরা যেই খাবারটা খাওয়াচ্ছি সেই খাবারটা আমার সেফটি কিনা, পানিটা ফুটানো কিনা, বা যে পানিটা খাওয়াচ্ছি সে পানিটার কারণে ওর ডায়রিয়াটা হচ্ছে কিনা, খাবারটা ঠিকমতো ধুয়ে নিচ্ছেন কিনা, হ্যাঁ, ফ্রুটস একটা দিলাম সেই ফ্রুটসটা আমরা ভালোভাবে ধুয়ে খাওয়াচ্ছি কিনা, কিংবা ধরেন যে চামচটা দিয়ে খাওয়াবো চামচটা বাটিটা ভালোভাবে আমরা ধুয়ে নিচ্ছি কিনা, এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। স্যার আরেকটা বিষয় আজকাল খুব ফার্মেসিগুলো থেকে দেওয়া হয়, এই ব্যাপারে আপনার মতামত? প্রিবায়োটিক্স অথবা প্রোবায়োটিক্স, এটাও ডায়রিয়ার রোগীদের প্রায় প্রত্যেক রোগীর হাতেই দেখা যায়। এখন এই ব্যাপারে স্যার আপনার মতামত কি? আসলে প্রোবায়োটিকটা হলো যে প্রিবায়োটিক বা প্রোবায়োটিক, যে দর্শক আপনারা এটা জানেন, এটা হলো যে আমাদের আমাদের যেটা জিআইটি, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্রাক্ট, এখানে কিছু উপকারী ব্যাকটেরিয়া থাকে। ওই যে একটু আগে যে একটা অ্যান্টিবায়োটিকের কথা বারবার বলতেছিলাম যে অ্যান্টিবায়োটিক খাওয়াবেন না, ওই একটা অ্যান্টিবায়োটিক খাওয়ানোর কারণে আমার ঘরের যে দারোয়ান, সে দারোয়ানকে আমি যদি মেরে ফেলি তাহলে ঘরে সহজেই চোর ঢুকে যাবে। তা আমরা যদি অ্যান্টিবায়োটিক যতবার খাওয়াই বারবার, তাহলে কি হবে, ওই গাট যে ফ্লোরাগুলো আছে ওই গাট ফ্লোরাগুলো ধ্বংস হয়ে যায় অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে। তো এই জন্য যে ডায়রিয়া হলে যেটা হয় কি, ওই যে গাট ফ্লোরাগুলো আছে এগুলো শেড আউট হয়ে যায় একুট গ্যাস্ট্রোএন্টারাইটিসের কারণে। তো সেই ক্ষেত্রে এটা তো আসলে চিকিৎসকরা দিবেন, এটা তো কোনো আমি নিজে দোকান থেকে কিনে নিয়ে খাওয়ানোর মতো ওষুধ না, কিংবা দোকানদার দেওয়ার মতো ওষুধ না। এটা বিশেষজ্ঞ চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন যে ওর এটা আদৌ প্রয়োজন আছে কিনা। এটা ডায়রিয়া হলেই যে আমি তাকে প্রোবায়োটিক দিয়ে দেব, এটা ম্যান্ডেটরি না। স্যারকে অসংখ্য ধন্যবাদ, উনি ডায়রিয়া নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, ডায়রিয়ার উপরে আমাদের বাংলাদেশে আইসিডিডিআরবির এত বিশাল বড় পুরস্কারপ্রাপ্ত রিসার্চ হওয়া সত্ত্বেও আমরা এখনো পর্যন্ত ডায়রিয়া বিষয়ে সচেতন নই। আমরা ফার্মেসি থেকে নিয়ে, অথবা পাশের বাসার প্রতিবেশী বললেন, অথবা স্কুলের শিক্ষক বললেন, আমরা একটি অ্যান্টিবায়োটিক শুরু করে দিই। আপনারা দয়া করে ডায়রিয়ার রোগী বা তার অভিভাবকগণ আপনারা ধৈর্য ধরুন। একটি বাচ্চার যখন ডায়রিয়া হয় সেটি সুস্থ হতে কম করে হলেও 4 থেকে 5 দিন সময় লেগে যায়। আমাদের যা করণীয় তা হলো শিশুটি যাতে কোনোভাবে পানি শূন্যতা না হয়। স্যার বারবার মেনশন করলেন খাবার স্যালাইনের কথা, এবং এই খাবার স্যালাইনের মতন জাদুকরি ওষুধ আসলে খুব একটা আবিষ্কৃত হয় না। তো খাবার স্যালাইনই ডায়রিয়ার প্রকৃত ওষুধ। এবং তার সাথে স্যার অলরেডি বললেন জিঙ্কের কথা। জিঙ্কটা আমরা ডায়রিয়ার সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করি, এবং জিঙ্ক খাওয়ালে ডায়রিয়ার যে ক্ষতিটা হচ্ছে, স্যার যেটা বললেন যে ইন্টেস্টাইনাল ফ্লোরা, মানে আমাদের অন্ত্রের যে দারোয়ানরা রয়েছে তাদেরকে পুনরুজ্জীবিত করার জন্যই এই জিঙ্কের সাপ্লিমেন্টেশনটা। তাহলে আশা করি দর্শক, ডায়রিয়া নিয়ে আপনাদের ভবিষ্যতে আর কোনো রকমের দুশ্চিন্তা করতে হবে না। স্যার এবার আমরা আসি আরেকটি, যেটি আমাদের শিশুদের খুব বেশি কষ্ট দেয়, সেই অসুখটা হলো কৃমি। এই ব্যাপারে যদি স্যার কিছু একটু আলোকপাত করতেন। আচ্ছা, দেখ, এটা ধন্যবাদ আপনাকে। আসলে এটা একটি গুরুত্বপূর্ণ সমস্যা যে আমাদের যে বাচ্চাদের, যে আমরা বলি যে 2 বছর আগে কৃমির ওষুধ দেওয়ার প্রয়োজন নাই। এটা আমি নিজে 7 মাসের বাচ্চাকেও কৃমির ওষুধ দিয়েছি। এটা কেন? তাহলে এই একটা আমি নিজেই দ্বিচারিতা করলাম যে 2 বছরের আগে কৃমির ওষুধ দিতে হয় না। এটা আমাদের পাঠ্যপুস্তকে আমরা যেসব বই পড়ে আমরা বিশেষজ্ঞ হয়েছি বা আমরা যেটা ফলো করি, ওই বইই লেখা আছে 2 বছরের আগে, কিংবা গভর্নমেন্ট নিজেই আপনারা দেখবেন যে কৃমিনাশক ওষুধ খাওয়ায় 2 বছরের উপরে বাচ্চাদের, 2 বছরের নিচে বাচ্চাদের না। তারপরও 7 মাসের বাচ্চাকে কৃমির ওষুধ কেন দিতে হলো? এই জায়গাটাই কারণটা হলো যে আমি কোন পরিবেশে আছি। কৃমিটা আপনারা জানেন ওরোফিক্যাল রুটে ঢুকে। আমি যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গায় থাকি, যেমন ওভার ক্রাউডিং এরিয়াতে যারা থাকে, যেমন যে বাচ্চাটাকে আমি 7 মাসের একটা বাচ্চা, আমার স্পষ্ট মনে আছে আমি তাকে কৃমির ওষুধ দিয়েছিলাম। ও আসলে আনফর্চুনেটলি ওরা ইয়েতে থাকতো, বস্তিতে থাকতো, এবং ওরা এত ওভার ক্রাউডেড এবং ওই আনহেলদি যে পরিবেশ, ওই পরিবেশের কারণে যে বাচ্চাগুলা, আপনারা যেসব বাচ্চাগুলো বসা শিখে, ক্রল করা শিখে,
তারা কিন্তু এইটা সেটা যেটা মুখে পাবে এবং তখন তাদের দাঁত ওঠার সময়ে দাঁতের মাড়িগুলা শিন করে ওরা বিভিন্ন জিনিস কামড়ায়, যে কারণে দেখা যাবে যে কি ওরা মাটিতে যেটা পাচ্ছে একটা 8 মাসের বাচ্চা 9 মাসের বাচ্চা, তখন সে ওই অপরিচ্ছন্ন কিংবা জীবাণুযুক্ত ওই যে অবজেক্টটা যদি মুখে দেয় তাহলে কিন্তু কৃমিটা সহজে তার পেটের ভিতর ঢুকে যাচ্ছে। এটা একটা কারণ। সেটা হলো, আরেকটা হলো যে ওই যে খাওয়া দাওয়ার যে হাইজিন যে বিষয়টা, ওই হাইজিনটা যদি আমরা মেনটেন না করি সেক্ষেত্রে বাচ্চার কিন্তু কৃমি হওয়ার পসিবিলিটি আছে। আরেকটা হলো যে শাকসবজি আমরা যদি ভালোভাবে ধুয়ে না খাই, ওই শাকসবজির মাধ্যমে, কারণ যেহেতু এটা মাটিতে হয়, ওইখান থেকে কিন্তু কৃমিটা ছড়াবে, বিস্তার লাভ করবে। আর হলো যে বাথরুম হাইজিন যেটা, যে আমরা যদি বাথরুমটা যদি ডেইলি ক্লিন না করি তাহলে ওই বাথরুমের মাধ্যমে কিন্তু ওই কৃমিটা ছড়াবে। আর একটা হলো বেয়ার ফুড, আমরা যে খালি পায়ে হাঁটে যে বাচ্চাগুলা, গ্রামের বাচ্চাদেররা বেশি, যে পায়ের দিয়ে অনেকগুলা কৃমির আছে, যে কৃমিগুলা পায়া দিয়ে শরীরের ভিতরে প্রবেশ করে। তাহলে এই বিভিন্ন ওয়েতে আমি যে এটা বললাম যে মোট কথা কৃমির মানুষের শরীরে ঢুকার মূল রাস্তাটা হলো ওরোফিক্যাল রুট, আর একটা হলো সোল দিয়ে। তাহলে এই জন্য আমরা যেটা স্বাভাবিক নিয়ম যে 2 বছরের আগে আমরা সাধারণত কৃমির ওষুধ দেই না, যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কৃমির ওষুধ দেব। আর আপনারা জানেন যে জাতীয় পর্যায়েও প্রতি 6 মাস পর কিন্তু কৃমির ওষুধ নাশক ট্যাবলেট খাওয়ানো হয়। যদি কেউ কৃমির ওষুধ খাওয়ায় না থাকেন 2 বছর বয়সে বাচ্চাদের, সেক্ষেত্রে তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা কৃমির ওষুধ খাবেন। আর যাতে কৃমি যাতে না হয় সেটার জন্য কি করতে হবে, যে ঘরে একটা বাচ্চার কৃমি হলো, ধরে নিতে হবে যে ঘরের ভিতরে কৃমির জীবাণুটা রয়ে গেছে, সেই ক্ষেত্রে পরিবারের প্রত্যেক সদস্যকে কৃমির ওষুধ একসাথে খেতে হবে, না হলে কিন্তু জীবাণুটা রয়ে যাবে। আর যেই কথাগুলো বললাম যেই মাধ্যমে কৃমিগুলো ছড়ায়, আপনার ওই মাধ্যমগুলোকে অ্যাভয়েড করতে হবে। স্যারকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে আমরা শিশুদের যাবতীয় খুব প্রচলিত সমস্যাগুলো নিয়ে বেশ কিছুক্ষণ আলাপ করলাম, এবং দর্শকদের সচরাচর যে ধরনের প্রশ্নগুলো মনের মধ্যে থাকে আমরা সেগুলো নিয়ে আলোকপাত করার চেষ্টা করেছি। আশা করি হাম, নিউমোনিয়া, ডায়রিয়া এবং কৃমিজনিত সমস্যা যেসব বাচ্চাদের হবে তারা আগামীতে এগুলোর সঠিক সমাধান করতে পারবেন। দর্শক, এই মুহূর্তে আমি ডাক্তার ইলহাম ইমাম, আবাসিক চিকিৎসক, শিশু স্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, এবং আমার সাথে এতক্ষণ ছিলেন সহযোগী অধ্যাপক ডাক্তার বেলায়েত হোসেন ঢালী স্যার, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আগামীবার আবার দেখা হবে নতুন কোনো সংলাপে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের শিশুর যত্ন নিন। আসসালামু আলাইকুম।